বাবা মায়ের ডিভোর্সের শেষে যখন তাদেরকে জিজ্ঞেস করা হয় যে তারা কাকে নিতে চায়, ছেলে নাকি মেয়ে, তখন বাবা মা দুজন একসাথে বলে উঠল ছেলে। বিষয়টা ছিল খুবই চমকপ্রদ। তাই মেম্বার, চেয়ারম্যান, এলাকার সবাই আমার দিকে অবাক দৃষ্টিতে চেয়ে রইলেন। বেচারি আমি ছোট মানুষ, কতটুকুই বা বুঝি, তবে এতটুকু বুঝতে পারছিলাম যে কেউ আমার দায়িত্ব নিতে চাইতেছে না। আমি তখন বাবা মার দিকে ফেল ফেল করে তাকিয়ে রইলাম আর বোঝার চেষ্টা করতেছিলাম কি হচ্ছে আর কি হবে। অবশেষে সবাই মিলে ঠিক করলেন ভাই যেহেতু ছোট তাই মায়ের কাছে থাকবে আর আমি বাবার কাছে। মা চলে গেলেন, যাওয়ার সময় তৃপ্তির হাসি দিয়ে গেলেন। আর বাবা সেও মুখ কালো করে বসে রইলেন। সেদিন থেকে শুরু হইল আমার নতুন জীবন। বাবা আমার দায়িত্ব তার মা বোনের কাছে চাপিয়ে দিয়ে চলে গেলেন ঢাকায়। আহারে সে কি জীবন আমার ছোট্ট কিশোরী মনের মৃত্যু হতে শুরু করলো সেদিন থেকেই। অবহেলা, অনাদর, অযত্নই হয়ে গেল আমার সেদিন থেকে নিত্যদিনের সঙ্গী। দাদা দাদির চোখে হয়ে গেলাম আমি চোখের কাঁটা। কেন জানি না তারা আমাকে সহ্যই করতে পারতো না। পান থেকে চুন খসলে বলতো একদম খারাপের পেট থেকে তো খারাপই হয়, মা যেমন সন্তান তো তেমনই হবে। চোখের জলই ছিল আমার সবচেয়ে আপন। চারিদিকে যখন আলোর ছড়াছড়ি তখন আমি সবকিছু দেখতাম অন্ধকার। রাতের বেলা যখন ভয়ে মুখ চেপে কান্না করতাম তখন কেউ ছিল না যে একটিবারের জন্য এসে বলবে ভয় পাস কেন, আমি আছি তো। দুই ফুপুর কাছে ছিলাম কাঠের পুতুলের মতো। তারা আমাকে তাদের ইচ্ছা মতো নাচাতো, সাজাতো, গান করাতো। সময়ের সাথে সাথে আমি যেন কেমন থমকে যেতে থাকি। দিনের পর দিন সময় বদলালেও বদলায় না যেন আমার ভাগ্য। আমি তো ছিলাম আমার দাদা দাদির ছেলের ঘরে নাতি, কিন্তু তারা আমার সাথে এমন ব্যবহার করতো মনে হতো আমি এই বাড়ির কাজের লোক। যত সব কদর ছিল ফুপুর ছেলে মেয়েদের, কত মিথ্যা অপবাদে যে মার খেয়েছি তার কোনো হিসাবই নেই। একদিন একটা ছোট ভুলের কারণে আমার দিকে ছুঁড়ে মেরা হয়েছিল মুড়ো ঝাঁটা, যেটা আমার নরম পায়ে একদম কাটার মতো গেঁথে গিয়েছিল। তীর তীর করে রক্ত বের হচ্ছিল। সেই কি ব্যথা! মনে হচ্ছিল কি হৃদয় থেকে প্রাণটা মনে হয় এখনই বের হয়ে যাবে। এক শীতের বিকেলে চিনি কিনতে দোকানে গিয়েছিলাম। পথে হঠাৎ করে মায়ের সাথে দেখা। ছুটে গিয়েছিলাম পাগলা কুকুরের মতো। মা আমাকে বকে নিয়ে এই কথা সেই কথা জিজ্ঞেস করলেন। মাকে বললাম মা আমি একদমই ভালো নেই। মা আমাকে একটা চিপস কিনে দিয়ে বললেন তোর বড় খালার বিয়ে, পাত্রকে দেখতে আসিস। আমি এখন যাই রে, আমার হাতে একদম সময় নেই। এটা বলে মা চলে গেলেন আর আমি পেছন থেকে তাকিয়ে তাকিয়ে মাকে দেখছিলাম। কি আর করার, বাড়িতে তো ফিরতেই হবে। এরপর মায়ের দেওয়ার চিপসটা নিয়ে চিবোতে চিবোতে বাড়ির দিকে রওনা হলাম। চিপসটা কে কিনে দিছে জানতে চাইলে আমার সহজ সরল মনে বলে দিলাম মা। তখন ফলাফল স্বরূপ আমার বুকের উপর পা দিয়ে দাদি আমার মুখে ইটের কুচি ভরে দিয়ে এক নাগাড়ে থাপ্পড় দিতে থাকলেন গালের মধ্যে। আর বলতেছেন কেন, তোকে কি আমরা কিছু খাওয়াই না যে তুই মহিলার দেওয়া চিপস খাচ্ছিস? আমি তখন চিৎকার করে কান্নাও করতে পারতেছিলাম না। মুখ থেকে প্রচন্ড রক্ত বের হইতেছিল। সেদিন রাতেও আর খাওয়া হয়নি, কারণ মুখে কিছু দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। আগে যদি জানতাম যে 10 টাকার চিপসের জন্য আমাকে সারা রাত না খেয়ে থাকতে হবে, তাহলে তো ওই চিপসটা খেতামই না। কি এমন হতো ওই চিপসটা না খেলে? আর আমার বাবা, সে কি জানতো? সে তো আমার সাথে কথা বলার জন্য মাঝে সাঝে ফোন দিত। সে আমার সাথে যতটুকু কথা বলতো সেটা মূলত দায় এড়ানোর জন্য ছিল। আমার ভালো মন্দ দায় নেওয়ার মতো কেউ ছিল না। আমার কোনো টিচার ছিল না। তারপরও ভালো রেজাল্ট নিয়ে আমি বাড়িতে ফিরতাম। কিন্তু সেই রেজাল্ট নিয়ে কেউ বাহবা দেয় নাই, কেউ কপালে চুমু দিয়ে বলেও নাই যে সামনে আরো ভালো রেজাল্ট করতে হবে। দিন শেষে মুখ বুজে কাদার মতো কোনো জায়গা ছিল না। এভাবেই কেটে গেল আমার 6টি বছর। বাবা ঢাকা থেকে বাড়িতে আসলেন। 6 বছরে বাবা মাত্র মনে হয় 6বার বাড়িতে আসছে। বাবা ঢাকা গিয়ে খোঁজখবর না নিলেও বাড়িতে আসলে আমার খুব যত্ন করতেন। বাবা যখন বাড়িতে আসতো তখন তো সবার ব্যবহার একদম অমায়িক। তখন সবার মুখ থেকে আমার জন্য মধু ঝরতো। দেখে একদম মন প্রাণ জুড়িয়ে যেত। এরই মধ্যে ভাইকে নিয়ে আসা হলো মায়ের কাছ থেকে। আমি আর আমার ভাই একসাথে থাকতে থাকলাম। এর মধ্যে আমার বাবার বা তার ভাইদের মধ্যে বিশাল ঝগড়া শুরু হয়েছে। বিষয়টা আমাদের নিয়েই। বিষয়টা এক সময় গিয়ে অনেক বড় ঝামেলা হয়ে গেছে। তারপর আমার বাবা আমাকে আর আমার ভাইকে নিয়ে একসাথে চলে গেলেন। বাবা আমাদের নিয়ে থাকার জন্য একটা ঘর ভাড়া নিলেন। এরপর শুরু হলো নতুন জীবন। এইভাবে কি থাকা যায়? না, এটা আমাদের কথা না, এটা হচ্ছিল পাড়া প্রতিবেশীদের কথা। বাবা এবার কতদিন থাকবো? তারপর সবাই বলল যে বিয়ে করে নিতে। বলতে দেরি, কিন্তু আমার বাবার বিয়ে করতে দেরি না। এরই মধ্যে আবার অনেক ঘটনা হয়েছে। আমার মা আবার বাবার কাছে ফেরত আসতে চাইছে, কিন্তু আমার বাবার শর্ত ছিল যে সে যেন তার কাছে ক্ষমা চায়। কিন্তু আমার মা তারই গোর কাছে হেরে যায়, সে কখনোই ক্ষমা চাইবে না। এদিকে তাদের জেদের কারণে তাদের মিলটা আর হলো না। আমরা আর বাবা মা ফিরে পেলাম না। তো এখন বাবার নতুন বউ, নতুন সংসার, ভালোই আছে। আমরাও আছি আমাদের মতো। জোর করে তেঁতুল গাছের ছালটা বেল গাছে লাগানোর চেষ্টা করতেছি। সেই সুখটুকু সহ্য হলো না। আমার সৎ মায়ের যে মেয়ে সন্তান হয়েছে আবার, তাই আমি বাগানের বাহিরে ছিটকে পড়ে গেলাম। ভাইয়ের কদর বেড়ে গেল। বাবার তো আর আমার প্রতি কোনো খেয়ালই থাকলো না। আস্তে আস্তে আমি সবার থেকে আড়াল হয়ে গেলাম। আমি নামে যে একটা মানুষ আছি সেটা তো সবাই ভুলেই গেছে। আমি সবার কাছ থেকে নিজেকে গুটিয়ে নিতে থাকলাম। নিজের মতো নিজে ভালো থাকার চেষ্টা করলাম। তখন আমার জীবনে নতুন আরেকটা ঝড় চলে এলো।
নতুন কৈশোরে পা দেয়া আমি, ঘরে মা নেই, বাবার আমার প্রতি তেমন কোনো খেয়াল নেই। ইস, এমন নতুন ফোটা ফুলটাকে যদি একবার ছুঁয়ে দেখা যেত তাহলে বেশ ভালো হতো। এইরকম নোংরা মানসিকতা নিয়ে কিছু হায়নার দল আমার পিছু নিল। আমি তো হাঁসফাঁস করতে থাকলাম, একটু নতুন আলোর সন্ধান খুঁজতাম। কেউ আমাকে টাকার অফার দিত, কেউ বা আমাকে বিশ্রী ভাষায় কথা বলতো। আমি তাদের কাছে হয়ে গেলাম বাজারে ওঠা নতুন আমের মতো, আমাকে তাদের চাইই চাই। কেউ ছিল না আমাকে আগলিয়ে রাখার জন্য, কেউ তাদের নষ্ট চোখ দিয়ে আমাকে দেখতো, কেউ বা তাদের হাতের মাধ্যমে আমাকে একটু স্পর্শ করার চেষ্টা করত। বিষের থেকেও বিষাক্ত হতে লাগলো আমার জীবন, আর এই বিষাক্ত জীবনে রংধনু হয়ে আসলো আমার ভালোবাসা। তার চাহনি, তার আচার আচরণ আমাকে সবসময় বুঝিয়ে দিত সে আমাকে কতটা ভালোবাসে। নষ্ট হৃদয়টাকে রোজ সকাল বিকেল পানি দিয়ে তাজা করতো আমার ভালোবাসা। সুখের দেখা না পেয়েও কোথায় যেন একটা সুখ অনুভব করতে থাকলাম, তাই এই অবুঝ মনের চাবিকাঠি দিয়ে দিলাম তার হাতে। কখনো বুঝতে পারিনি আমি ছিলাম তার জীবনের সুন্দর একটা বাজি, যে জিতবে সে আমার সাথে একটা রাত কাটানোর সুযোগ পাবে। কিন্তু তার ছোট্ট একটা ভুলের কারণে আমাকে তাকে বিয়ে করতে হলো, তার সারা জীবনের সঙ্গী বানাতে হলো। আর তার সেই ভুলটা ছিল সে আমার এক আত্মীয়ের কাছে আমাকে বিয়ের প্রস্তাব দেয়, আর আমার আত্মীয় রাজি হয়ে যায়। ফলাফল সে আমাকে বিয়ে করতে হলো। আর এই ব্যাপারটা সে কিছুতেই মানতে চাচ্ছিল না, একটা বাজি কিভাবে তার ঘরের বউ হয়ে গেল। তো এর মাঝে কিন্তু আমি আবার পড়াশোনাটাও সারি নাই। এদিকে আমার বাবা তো উঠে পড়ে লাগছে আমার লেখাপড়াটা ছাড়াইতে। আমার একটা ছোট ভুলের কারণে আমার লেখাপড়াটা বন্ধ হয়ে গেল। আর আমার সেই ভুলটা ছিল মায়ের সাথে দেখা করা। মা তখন নিজের ভুলটা বুঝতে পারছিলেন, কিন্তু সেটা অনেক লেট হয়ে গেছে। মার অন্য জায়গায় বিয়ে হয়ে গেছে, মা সুখেই আছে, এদিকে বাবাও সুখে আছে। মাঝ নদীতে আমি একা ভাসতেছি। আর আমাকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হলো মায়ের নতুন স্বামীর বাড়ি থেকে, আর আমাকে বলা হলো আমি যদি লেখাপড়া করতে চাই তাহলে যেন এই বাড়ি থেকে বের হয়ে করি। আমি কোথায় গিয়ে করব, আমার কে আমাকে দায়িত্ব নিবে, কোথায় যাব আমি? শেষমেশ আর কোনো উপায় না পেয়ে আমি লেখাপড়াটা ছেড়েই দিলাম। অল্প আয়োজন আমাকে তুলে দেওয়া হলো শ্বশুর বাড়িতে। ভেবেছিলাম সেখানে হয়তো একটু সুখ পাবো, কিন্তু আমি বড্ড বোকা। যেখানে সুখ পাওয়ার কথা ছিল সেইখানেই সুখ পাই নাই, আর যেখানে পাওয়ার কথা না সেখানে আমি কিভাবে আশা করি। ঠিক তাই, শ্বশুর বাড়িতে না পেলাম সম্মান, না পেলাম ভালোবাসা। স্বামীর প্রয়োজন হিসাবে পড়ে রইলাম ঘরের এক কোণে। শাশুড়ির মুখে অকথ্য গালি, আর ননদের মুখ চিমটি যেন আমার প্রতিদিনের মেনু। আর মার সেটা তো মনে হতো আমার এক চাকরি। কথায় কথায় আমার স্বামী আমার গায়ে হাত তুলতো, আর তার সাথে তাল মিলাতো আমার ননদ আর শাশুড়ি। মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছা করে আসলে আমার দোষটা কোথায়, কিন্তু সেটা পারতাম না। রাতের আধারে বুক চেপে চেপে কত যে কান্না করেছি সেটা শুধু আমি জানি। এভাবেই কেটে গেল 3টি বছর। এখন তো তাদের বাচ্চা চাই। বিয়ের 3টি বছর কেটে গেল, কেন তাদের বাচ্চা হচ্ছে না? এখন তো তাদের বাচ্চা লাগবে। আমি কেমন নারী? শুরু হয়ে গেল নতুন বিষয়কে সামনে রেখে নতুন টর্চার। আমি যেন শ্বাস নেওয়ার সময় পাচ্ছিলাম না। ছেলে বিয়ে করাবো, মেয়ে বিয়ে দিব, আমি বিয়ে করব, মানে এই কথাগুলো যেমন মনে হচ্ছিল সূরার মতো আমার সামনে পাঠ করা হতো। আমি যেন খাঁচাবন্দি পাখি। আমার জীবনে যে এত কিছু ঘটে যাচ্ছে, আমার বাবা একটা বারের জন্য খবর নেয় না। মাঝে মাঝে জিজ্ঞেস করতে ইচ্ছে করে যে আমি কি সত্যিই তাদের মেয়ে, কিন্তু এই কথা আর কাউকে জিজ্ঞেস করা হয় না। একদিন বৃষ্টি ভেজা সকালে ভিজতে ভিজতে গেলাম টেস্ট করাতে, কিন্তু টেস্টের রিপোর্টে যা আসলো আমি আর কখনো মাই হতে পারবো না। এই শেষ কষ্টটাই মনে বাকি ছিল আমার জীবনে। এরপর টেস্ট করার পরে বাড়ি ফেরার পথে একটা চলন্ত ট্রাক একদম ঝাঁপিয়ে পড়ে আমার উপরে, পিষিয়ে দিয়ে গেল আমার এই যন্ত্রণা ভরা জীবনটাকে। হাত থেকে ছিটকে পড়ে গেল আমার টেস্টের রিপোর্ট। গাল, নাক, মুখ, চোখ দিয়ে ছিটকে পড়তে থাকলো রক্ত। ঠিক সেই দিনের মতো যেদিন আমার দাদি আমার গালের মধ্যে ইটের কুচি ভরে দিয়েছিল। কিন্তু পার্থক্যটা একটাই, সেদিন রক্ত পড়া বন্ধ হয়ে গেছিল, কিন্তু আজকে আর বন্ধ হচ্ছে না। আমার নিথর দেহটা নড়তেছে না, রক্তও জমতেছে না, কারণ বৃষ্টি তাদেরকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে দিতেছিল। আমার শীতল চোখ দুটি সামনে আসা কিছু অচেনা মানুষের দিকে আটকে আছে। আহা, কি শান্তি! আজ কেন আমার একটু কষ্ট হচ্ছে না? কেন আমার এই ছিন্ন ভিন্ন দেহটা দেখো আমার কোনো কষ্ট হচ্ছে না? কেন আমার চোখ থেকে 2 ফোঁটা অশ্রু ঝরে পড়তেছে না? আচ্ছা, মৃত্যুতে কি তাহলে এতই শান্তি? সৃষ্টিকর্তা তাহলে কেন আমাকে এই শান্তির মৃত্যুটা আগে উপহার দিল না? হয়তো বা এই পৃথিবীতে শেষ কষ্টটা পাওয়ার পরে আমাকে এই শান্তির মৃত্যুটা উপহার দিবে, সেই জন্য। আচ্ছা, আমার বাবা মা কি আমার লাশটা নিয়েও ঝামেলা করবে? কে নিবে আমার লাশের দায়িত্ব? নাকি আজও তারা আমাকে একে অপরের কাছে চাপিয়ে দিতে চাইবে? আর তাছাড়া এখন তো আমার মা বাবার সাথে যুক্ত হয়েছে নতুন করে আমার স্বামী নামের মানুষটা। আচ্ছা, সে কি আমার জন্য কান্না করবে? সে কি আমাকে মিস করবে? আচ্ছা, আমার দাদি ফুপুরা এরা কি আমাকে একবারের জন্য দেখতে আসবে? তারা কি একটা বারের জন্য আমার সাথে অন্যায় করার কথা চিন্তা করে 2 ফোঁটা চোখের পানি ফেলবে? আমার মাকে কি তারা শেষবারের জন্য আমাকে দেখতে দিবে? তারপরও শেষবারের জন্য আমি একটা কথাই জানতে চাই, আমার দোষটা কোথায় ছিল? সেই উত্তরটা কি আদৌ কারো কাছে আছে?
ধন্যবাদ সবাইকে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকম গল্প শুনতে সবসময় পেজের সাথেই থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।